স্যার দেখা যায় যে দেশের অ্যাথলেটরা দেশের মাটিতে অনেক ভালো করে, কিন্তু যখন দেশের বাইরে পারফরমেন্স করতে চায়, বিশেষ করে অলিম্পিকের মতো বড় আসরগুলোতে যখন পারফরমেন্স করা হয়, তখন দেখা যায় অতটা আসলে ভালো করে না, অনেক পিছিয়ে। কেন এই জায়গাটাতে আসলে আমরা দেশের অ্যাথলেটরা আসলে কোন জায়গাটাতে পিছিয়ে আছে বলে আপনার মনে হয়? কারণ আমাদের দেশে ক্যাম্পটা দীর্ঘমেয়াদী ক্যাম্প খুব কম হয়, এর আগে হয়েছে। যদি দীর্ঘমেয়াদী 3 বছর 4 বছর ধরে ক্যাম্প করা হয় তাদেরকে নিয়ে, আর তাদের যে প্রবলেমগুলি আছে এগুলি যদি সলভ করা যায়, আশা করি এরাও ইনশাল্লাহ সাব গেমসে, কমনওয়েলথ গেমসে, ইভেন্ট অলিম্পিকেও চলে যেতে পারবে। আপনার শিষ্য চলে এসছে, তাকে আমরা এই আড্ডায় যুক্ত করতে চাই। ইসমাইল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কথা হচ্ছিল আপনার স্যারের সাথে যে আসলে আপনার উঠে আসা প্লাস হচ্ছে যে দেশের অ্যাথলেটরা দেখা যায় যে দেশের মাটিতে যেভাবে পারফরমেন্স করে, দেশের বাইরে গেলে সেই পারফরমেন্সটা আমরা কোথাও হারিয়ে ফেলি, সেই ব্যক্তিগত যে অর্জনটা সেটা আমরা পাই না। আসলে আমরা দেশের মাঠে যখন আমাদের ন্যাশনাল খেলা হয়, আমরা একটা টার্গেট থাকি যে আমাদের খেলাটা 3 মাস পরে হবে, আমরা একটা ডেটে থাকি। তো আমরা 3 মাস যাবত ট্রেনিং করি ওই খেলাটাকে টার্গেট করে। যখন আমরা বাইরের দেশে যাই তখন আমরা জানি না যে কোন কম্পিটিশন আমরা নেক্সট করব ইন্টারন্যাশনালি। তো সেই কারণে দেখা গেছে কি আমরা কম্পিটিশন করার পর একটা ছুটিতে যাই। তো ওই ছুটির মাঝখানে আসার পরে আমরা ট্রানজিশন পিরিয়ডে চলে যাই, কন্ডিশনিংয়ে চলে যাই। তার মাঝেই খেলার চিঠি আসে। তো সেখানে একটা শর্ট টাইম থাকে, সেই শর্ট টাইম আসলে পারফরমেন্সটা শো করা যায় না। অ্যানাউন্স করলো যে দ্রুততম মানব এত মোহাম্মদ ইসমাইল, তখন সেই স্মৃতিটা আসলে এখনো মনে পড়ে কিনা? আসলে এই প্রথম স্মৃতি তো আর ভোলা যায় না। আমার ক্ষেত্রেও ভিন্ন নয়, আমার ওই স্মৃতিটাই এখনও কাজ করে যে আমি প্রথমে আইসেই 100 দ্রুততম মানব হয়েছি এবং কি রেকর্ডও করছি। তো এটা হচ্ছে আমার খেলাধুলাতে বড় পাওয়া। অ্যাথলেট কেন বা ট্র্যাকে দৌড়ানো কেন, এই জিনিসটা আসলে কবে নাগাদ আপনার মাথায় এসেছে, বা আপনার উঠে আসার গল্পটা যদি আমরা জানতাম। স্কুলের যেই বার্ষিক প্রতিযোগিতা হইতো সেখানে আমি 100 মিটার লং জাম্প এগুলো করতাম। তো ওইখান থেকে যখন জেলা পর্যায়ে আন্তঃজেলা খেলা হয় সেখানে আমাকে স্কুল থেকে নিয়ে যায়। তো ওইখানেও আমি জেলাতে দ্রুততম মানব হই এবং লং জাম্পে গোল্ড পাই। ইন্টারে যখন উঠলাম তখন আমার একটা এলাকারই স্থানীয় কোচ, উনি আর কি আমাকে বললো যে ইসমাইল তুমি এখানে কেন, তোমার তো অ্যাথলেটিক্সের ন্যাশনাল টিমে থাকার কথা। তো উনি পরবর্তীতে জুনিয়র খেলা হয়েছিল 10 সালে, তখন উনি আমাকে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এখানে পাঠায় ন্যাশনাল জুনিয়রে। তো ওইখানে আমি লং জাম্পে সেকেন্ড হই। তো হওয়ার পরে একটা ক্যাম্প হয়, ক্যাম্প হওয়ার পরে ওই ক্যাম্পটা হয় ফরিদ খান চৌধুরী, উনি হচ্ছে ওই ক্যাম্পের কোচ ছিলেন। তো তখনই ওনার কাছে শিখা আর কি কিছুটা। তো পরে ওইখানটা আমি নেভিতে রফিক স্যার, তখন সিনিয়র ক্যাম্পও চলতেছিল, তখন স্যার ওই ক্যাম্পের কোচ ছিল সিনিয়রদের। তখন থেকেই আপনাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। লং জাম্পে গোল্ড, 100 মিটারে গোল্ড, রিলেতে গোল্ড, গ্যালারিতে ওর নামে শুরু হয়ে গেল জল্পনা কল্পনায় আওয়াজ উঠলো যে বাংলাদেশি কার্ল লুইস। সেই কার্ল লুইস যখন তার নাম, আমিও তার নাম কার্ল লুইস দিয়ে তারপর থেকে তাকে কার্ল লুইস মনে করি। তারপরে খুব ডেডিকেটেড অ্যাথলেট সে, আমি যা করাতাম তাই সে শুনতো। এটাই আমার কাছে ভালো লাগতো যে আমি বিভিন্ন টেকনিক যখন তাকে বুঝাই সে ভালো মতো নেয়, অল্পতেই সে বুঝে নিত যে আমাকে স্যার কী বলছে। এই জন্য সে অনেক ভালো করছে। এই জন্য আমার একটা আশা পূরণ হয়েছে যে সে একাই 3টা গোল্ড পাইছে কার্ল লুইসের মতো। আমি এই জন্য তাকে কার্ল লুইস বলি ডাকে, এই জন্য তাকে বাংলাদেশি কার্ল লুইস বলে সবাই। এতক্ষণ শুনছিলাম গুরু শিষ্যের মেলবন্ধনের অনেক অজানা গল্প। এবার জানতে চাই দ্রুততম মানব এবং মানবীর অজানা অনেক তথ্য।